ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো কেদারনাথ। কেদারনাথ কম খরচায় ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে হরিদ্বারে এসে পৌঁছাবে, হরিদ্বার থেকে কম টাকা খরচা করে কিভাবে সোনপ্রয়াগে এসে পৌঁছাবে, এবং সোনপ্রয়াগ থেকে কম টাকা খরচা করে কিভাবে গৌরীকুণ্ডে এসে পৌঁছাবে, এবং গৌরীকুণ্ড থেকে কিভাবে হাঁটা পথে তোমরা কেদারনাথ বাবার দর্শনে আসবে, সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো। তবে বন্ধুরা, যারা গৌরীকুণ্ড থেকে হাঁটা পথে আসতে চাইছো না, তারা কিন্তু পিট্টু এবং পালকিরও সুযোগ সুবিধা পেয়ে যাবে। পিট্টু পালকি করে আসলে পরে কত টাকা খরচা পড়বে, কোথায় খাবার দাবার খাবে, যদি রুম নিয়ে থাকতে চাও ডরমেটারি রুম নিলে কত টাকা খরচা পড়বে, টেন্ট নিয়ে থাকলে কত টাকা খরচা পড়বে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি কেদারনাথ ভ্রমণের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে আজকে আমি ধরবো দুপুর 1টার সময় কুম্ভ এক্সপ্রেস, যে ট্রেনে করে আজকে আমি জার্নি করব হাওড়া স্টেশন থেকে হরিদ্বার পর্যন্ত। প্রচুর এক্সাইটেড, কারণ আমি কিন্তু আমার মন পছন্দের একটি জায়গা ঘুরে দেখবো, সাথে সেখানকার সমস্ত কিছু ইনফরমেশন গুলো তোমাদের কাছে তুলে ধরবো। আচ্ছা বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনো আসেনি। আমি যেহেতু 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি, তবে 1 ঘন্টা আগেই কিন্তু দেখছি স্টেশনের প্ল্যাটফর্মে বেশ মোটামুটি ভিড় রয়েছে। তবে ট্রেন আসুক, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেব। প্রায় প্রত্যেক দিন কুম্ভ এক্সপ্রেস ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, তাই অন্য কোনো প্ল্যাটফর্মে না গিয়ে আমি ট্রেনের জন্য 11 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস ট্রেন, আর 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুম্ভ এক্সপ্রেস। বন্ধুরা, এই ট্রেনে আমি জার্নি করব বলে মোটামুটি 2 মাস আগে IRCTC অ্যাপ্লিকেশন থেকে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা পড়েছিল আমার কিন্তু 665 টাকা। S1 এ আমার সিট পড়েছে, আর এই হলো সামনের দিকে S1। আমি এবারে সোজা কিন্তু ট্রেনে উঠে পড়বো। কেদারনাথ ভ্রমণের জন্য সবার প্রথমে পৌঁছাতে হবে দেবভূমি হরিদ্বারে। বন্ধুরা, তোমরা চাইলে পরে যোগনগরী ঋষিকেশ থেকেও কিন্তু কেদারনাথ ভ্রমণের যাত্রা শুরু করতে পারো। হাওড়া স্টেশন থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস ট্রেন ছাড়াও রয়েছে 12327 উপাসনা এক্সপ্রেস ট্রেন, রয়েছে 13009 দুন এক্সপ্রেস। বন্ধুরা, তোমরা যদি দুন এক্সপ্রেস ট্রেন ধরো হাওড়া স্টেশন থেকে, তাহলে সরাসরি হরিদ্বার হয়ে যোগনগরী ঋষিকেশেও পৌঁছে যেতে পারবে। যদি তোমরা ভেবে থাকো দুন এক্সপ্রেস ট্রেন ধরে হরিদ্বার কিংবা ঋষিকেশে যাবে, তাহলে মাথায় রাখবে একটা কথা, দুন এক্সপ্রেস ট্রেন কিন্তু কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস ট্রেনের থেকে একটু বেশি সময় নেয় হরিদ্বারে পৌঁছানোর জন্য। ফাইনালি 1535 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গিয়েছি আমি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনের এখন আমি দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্র্যাকে এখনো পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তবে ট্রেন পরের দিন পৌঁছানোর কথা ছিল কিন্তু বিকেলবেলা ঠিক 3:50। সেখানে বেশ অনেকক্ষণ আগেই আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:40। বন্ধুরা, সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু ওভারব্রিজ। এই ওভারব্রিজটা ক্রস করে এখন আমি মেন গেটের দিকে বেরিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হরিদ্বার স্টেশনের বাইরের দিকে আমি চলে এসেছি। স্টেশন চত্বরের সামনের দিকে বন্ধুরা ভোলেনাথের কিন্তু বেশ বড় বড় দুখানা মূর্তি রয়েছে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তবে মেন কথায় আসি, স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়েই সবার প্রথম কাজ হলো বাসের কাউন্টারে গিয়ে তোমাদের টিকিটটা কেটে নিতে হবে কেদারনাথ ভ্রমণের জন্য। তবে বন্ধুরা, এখান থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি, বাঁদিকে একটি রাস্তা চলে যাচ্ছে, যে রাস্তাটা যাচ্ছে হরকি পৌড়ি ঘাটের দিকে, আর হাতের ডান দিকে আরো একটি রাস্তা চলে যাচ্ছে। বাসের কাউন্টারগুলো যে রয়েছে টিকিট কাটার, সেই কাউন্টারগুলো কিন্তু এই ডান দিকে যাওয়ার রাস্তাতেই পড়বে, তাই আমি ডান দিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। কেদারনাথ ভ্রমণের জন্য সর্বপ্রথম প্রয়োজন রেজিস্ট্রেশনটা করে নেওয়া। অনেকে বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করে, তবে যারা বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারোনি, তারা হরিদ্বারে এসে রেজিস্ট্রেশন করে নিতে পারো অফলাইনে। তাছাড়াও তোমরা ঋষিকেশ বাস স্ট্যান্ডের পাশে পেয়ে যাবে রেজিস্ট্রেশন কেন্দ্র, যেখানে অফলাইনে তোমরা রেজিস্ট্রেশন খুব সহজেই করে নিতে পারবে। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে গেলে GMOU লিমিটেড
কিংবা TGMOU লিমিটেড দুটো প্রাইভেট বাসের কাউন্টার দেখতে পারবে। যে প্রাইভেট বাসের কাউন্টার থেকে আগে থেকেই তোমরা কিন্তু কেদারনাথ যাওয়ার জন্য বাসের টিকিট বুক করে রেখে দিতে পারো। তবে মাথায় রাখবে প্রাইভেট বাসে গেলে পরে সিজন ওয়াইজ এবং টুরিস্টের ওপর ডিপেন্ড করে এই ভাড়াটাও কিন্তু আপ ডাউন করে। তবে আমি যে বাসে করে হরিদ্বার থেকে কেদারনাথ যাব, এই বাসটা কিন্তু উত্তরাখণ্ড পরিবহন সরকারের বাস। যেই বাসটা কেদারনাথ যাওয়ার পিক সিজনে শুধুমাত্র সকালবেলা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ছাড়া হয়। আর এই বাসের টিকিট কিন্তু আগে থেকে বুক করা যায় না, বাসে উঠে সাথে সাথে টিকিট কেটে সিটে বসতে হয়। হরিদ্বারে পৌঁছে গিয়ে যারা একটা রাত্রি স্টে করে পরের দিন সকালে বাস ধরতে চাইছো, তারা একদম কম টাকা খরচা করে থাকতে পারো গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট এই ধর্মশালায়। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে 600 মিটার দূরে রয়েছে এই ধর্মশালাটি। অনেকে গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট এই ধর্মশালা নামেও চেনে, অনেকে কিন্তু লখনৌ ধর্মশালাও বলে থাকে। দুটো নাম আমি তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, মাত্র 150 টাকা খরচা করে এখানে তোমরা একটি রুম নিয়ে স্টে করতে পারো, যেই রুমে একসাথে দুজনও খুব ভালো করে থেকে যেতে পারবে। ধর্মশালাটি বিশাল বড়, প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। তবে বন্ধুরা, এখানে 150 টাকা খরচা করে রুম তো পাবে, তবে তোমাদের ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে অ্যাডভান্স টাকা দিয়ে এখানকার রুম বুক করা যায় না। যখন তোমরা থাকবে সাথে সাথে কথা বলে রুম নিয়ে থাকতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি হরিদ্বারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই সরকারি বাস স্ট্যান্ডে। সামনের দিকেই রয়েছে কিন্তু হরিদ্বার রেলওয়ে স্টেশন। হরিদ্বার রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই তোমরা কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ড পেয়ে যাবে। কাল আমি যে বিকেলবেলা ট্রেন থেকে নেমেছিলাম, তারপরে সোজা চলে এসেছিলাম আমি কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ডে, কারণ এইখান থেকে আমি সোনপ্রয়াগ যাওয়ার জন্য বাস ধরবো। আমি বাইরেও যে প্রাইভেট বাসগুলো রয়েছে সেখানে গিয়ে কথা বলেছি, অনেক টাকা করে চাইছে, তাই আমি কিন্তু সেখানে আর কোনো রকম যোগাযোগ করিনি। সোজা বাস স্ট্যান্ডে চলে এসে এখানেই আমি ওয়েট করেছিলাম, কারণ বিকেলবেলার পর থেকে বললো ভালো কোনো বাস ছিল না, তাই আমি ওয়েট করেছিলাম। বাস স্ট্যান্ডে এখানে ওয়াশরুমের ব্যবস্থা, বসার ব্যবস্থা ভীষণ সুন্দর ছিল। রাত্রিটা আমি কিন্তু এখানেই কাটিয়ে নিয়েছি, আর এক্সট্রা করে হোটেল ভাড়া করিনি। আচ্ছা, সকাল সকাল আমাকে বাস স্ট্যান্ড থেকেই বলে দিয়েছিল যে বাস রয়েছে, তাই সকালবেলা যে ভালো বাসটা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সেই বাসেরই কিন্তু আমি টিকিটটা কেটে নিয়েছি। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে আর গাড়িতে কিন্তু আমার ছেলেও বসে রয়েছে। তবে বন্ধুরা, এই বাসে করে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে আর কি আমাদের সোনপ্রয়াগ যেতে ভাড়া লাগবে মাথা পিছু 685 টাকা করে। বন্ধুরা, এই বাসটা কিন্তু উত্তরাখণ্ড সরকারের একদম স্পেশাল বাস, যেই বাসটা এখন কিন্তু কেদারনাথ পৌঁছানোর জন্য ছাড়া হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। তোমরা চাইলে পরে বাইরে কিন্তু হোটেল নিয়ে থাকতে পারো। আমি এক্সট্রা টাকা খরচা করে বাইরে হোটেল নিইনি। আমি এই ব্যাক সাইডে যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার ব্যবস্থা, লাইট, পাখা এবং ওয়াশরুমের ব্যবস্থা ভীষণ সুন্দর রয়েছে, তাই আমি কিন্তু এখানেই রাত্রেবেলা ওয়েট করেছিলাম। তোমরা যদি বাইরে হোটেল নিয়ে থাকো তাহলে কিন্তু বন্ধুরা একদম সকাল সকাল চলে আসবে হরিদ্বার বাস স্ট্যান্ডে, কারণ সকালবেলায় কিন্তু এই বাসটা ছাড়া হয় হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। আমি তোমাদের বললাম বাস যাবে কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগ পর্যন্ত, তবে যতদূর আমি জানি লাস্ট কিন্তু সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই বাসটা যাবে। তবে বাসে করে আমার যে জার্নির অভিজ্ঞতা সেটাও আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর আমিও গাড়িতে উঠে বাবা ভোলেনাথের নাম নিয়ে হরিদ্বার থেকে কেদারনাথ যাত্রা শুরু করলাম বাসে করে। হরিদ্বার বাস স্ট্যান্ডে যখন তোমরা যাবে অনেকেই কিন্তু কেদারনাথ কেদারনাথ বলে ডাকাডাকি করবে। তবে সত্যি কথা বলতে সরকারি বাস কিংবা প্রাইভেট কার কোনোটাই কেদারনাথ পর্যন্ত যায় না। তবে সরকারি বাসে করে আজকে আমার যাত্রা হবে হরিদ্বার থেকে সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সীতাপুরের দূরত্ব 200 কিলোমিটারের মতো। কিলোমিটারটা একটু এদিক ওদিক হতেও পারে। সরকারি বাসে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। তবে রাস্তা এবং আবহাওয়ার ওপরে ডিপেন্ড করে সময়টা বাড়তেও পারে। বাস এসে প্রথম হল্ট দিল কিন্তু তিনধারাতে। এখানে রোডের ওপরে অনেকগুলো দোকান রয়েছে যেখানে তোমরা দুপুরের খাবারটা সেরে নিতে পারো। আর তোমরা যদি এখানে এসে দুপুরের খাবারটা খাও, এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, ওয়াশরুমও যেতে পারো। কারণ আগের যে আরো জার্নিটা রয়েছে আমার মনে হচ্ছে বাস কিন্তু আর কোথাও দাঁড়াবে না, এখানে কিন্তু প্রথম দাঁড়ালো। আর দেখো এই যে লম্বা করে অনেকগুলো খাবারের হোটেল রয়েছে, তোমরা যে কোনো একটি দোকান পছন্দ করে খাবার দাবারটা খেয়ে নিতে পারো। একদিকে যেরকম খাবারের হোটেল দেখতে পারবে, আরো একটি সাইডে কিন্তু আরো অনেকগুলো দোকান রয়েছে যেখানে তোমরা
জুস, শশা এইসবও পেয়ে যাবে। আমি একটি দোকান দেখে খাবার দাবারটা সেরে নেব, তোমাদের যদি ওয়াশরুম যাওয়া থাকে এখান থেকে ওয়াশরুমটাও সেরে নেবে। নির্দিষ্ট কোনো দোকানের নাম বললাম না, কারণ পরপর যতগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে ঠিক একই ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। রোড সাইড একটি ধাবা, আর আমি যে বাসে করে জার্নি করছি সেই বাসের প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু এখানে বসে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিয়েছে। তাই আমিও এখানে এসে খাবার অর্ডার করে দিয়েছি। 2 পিস নিয়েছি আমি তন্দুরি রুটি, এখানে আলু ক্যাপসিকামের তরকারি, ছোলার তরকারি রয়েছে, এখানে চাটনি আর শসা। পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে দুপুরের খাবারটা এখান থেকেই কমপ্লিট করে নেব। পুরো প্লেটটার দাম পড়েছিল 70 টাকা। আলু ক্যাপসিকামের তরকারি প্রথমবার ট্রাই করব, একটু ভয় হচ্ছিল কেমন যে খেতে হবে। তন্দুরি রুটি দিয়ে আলু ক্যাপসিকামের তরকারি আমারও ভালো লেগেছে, আমার ছেলেরও ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার কমপ্লিট করে সোজা উঠে গিয়ে বসলাম বাসে। তোমরা যদি সাথে শুকনো খাবার ক্যারি করতে চাও, এখান থেকে সিলপ্যাক শুকনো খাবার তোমরা নিয়ে নিতে পারো, মোটামুটি ঠিক দামেই বিক্রি হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম বাস ড্রাইভার দাদা আর হয়তো গাড়ি দাঁড় করাবে না, এই একটিবারই গাড়ি দাঁড় করিয়েছে। তবে বাকি জার্নিতে বাস ড্রাইভার দাদা আরো একবার গাড়ি দাঁড় করিয়েছিল, তবে খুব অল্প সময়ের জন্য। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জার্নি করার সময় সরকারি বাসে করে জার্নি করাটাই গুড ডিসিশন হবে, কারণ সরকারি বাস কিন্তু যার তার হাতে দেওয়া হয় না দক্ষ ড্রাইভার ছাড়া। হরিদ্বার থেকে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, ফাটা, গুপ্তকাশী হয়ে সবার প্রথমে পৌঁছাতে হয় সোনপ্রয়াগে। বেশিরভাগ তীর্থযাত্রী কিংবা বাস ড্রাইভার দাদারা কিন্তু এই রুটটা ধরেই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয়। বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীরা নিজস্ব গাড়ি কিংবা বাইক নিয়ে আসে কেদারনাথ ভ্রমণে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছো তারা কিন্তু সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি লাস্ট নিয়ে যেতে পারবে। সোনপ্রয়াগ পার্কিং জোনে তোমাদের গাড়ি রেখে তারপরে কেদারনাথ যাত্রা শুরু করতে হবে। সেফ একটা জার্নি কমপ্লিট করে আমি রিশুকে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চলে এলাম সীতাপুর বাস স্ট্যান্ডে। বাস লাস্ট কিন্তু সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্তই আসবে। এইখান থেকে এখন আমাদের 2 কিলোমিটার হাঁটা পথে যেতে হবে সোনপ্রয়াগে। দেখো এই যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ, যেখানে দুটো পাহাড়ের মাঝখানে বেশ পাহাড়ি বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু সোনপ্রয়াগ। এখন পায়ে হেঁটে আমি রওনা দেবো সোনপ্রয়াগের দিকে, ওইখান থেকে আবার গাড়ি ধরে আমি কিন্তু গৌরীকুণ্ডে যাব। বন্ধুরা, তোমরা যদি কেউ স্টে নিয়ে কেদারনাথে যেতে চাও তাহলে কিন্তু তোমরা সীতাপুরের আশেপাশে এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে, সেখানে স্টে করতে পারো। তবে আমি কিন্তু কোথাও স্টে করব না, সোজা চলে যাব আমি কিন্তু হাঁটা পথে এখন সোনপ্রয়াগের দিকে। সীতাপুরে বাস ড্রাইভার দাদা ঠিক যেখানে তোমাদেরকে নামাবে একটি রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, সেটা যাচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে। সোজা রাস্তা চলে যাচ্ছে সোনপ্রয়াগের দিকে। তোমরা হাঁটা পথেও সোনপ্রয়াগে যেতে পারো, একটু কিছুক্ষণ ওয়েট করলে পরে শেয়ার গাড়ি পেয়ে যাবে, যেই গাড়িতে মাথা পিছু 50 থেকে 100 টাকা নেওয়া হবে সীতাপুর মেন রোড থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে আমার কিন্তু 1.5 ঘন্টা সময় লাগলো পায়ে হেঁটে আসতে সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ড পর্যন্ত আসতে। এই যে ব্যাক সাইডে বড় এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ড। বন্ধুরা, আমি যেহেতু বাসে করে এসেছি তাই আমাকে অনেকটা আগেই কিন্তু নেমে যেতে হয়েছিল। আর যারা পার্সোনাল গাড়ি বা রিজার্ভ গাড়ি করে আসবে তাদের গাড়ি কিন্তু একদম সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ড পর্যন্তই আসবে। তবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য আমি যে গাড়িটা ধরবো আমাকে কিন্তু 2-4 পা আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর দেখো, যারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে নিয়ে এসছে তাদের গাড়িগুলো কিন্তু পরপর এইভাবে পার্কিং জোনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি এই পার্কিং জোন দিয়ে সামনের দিকে এগিয়ে যাব গাড়ি ধরার জন্য। সোনপ্রয়াগ পার্কিং জোনের থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবে সোনপ্রয়াগের মেন মার্কেট, যেখানে হোটেল, খাওয়ার দাওয়ারের দোকান, শুকনো খাওয়ারের দোকান, এমনকি শীতের পোশাক তোমরা পেয়ে যাবে। তবে সোনপ্রয়াগ পার্কিং জোনের সামনেই রয়েছে চেকপোস্ট, যেখানে সবসময় আর্মি এবং পুলিশেরা দাঁড়িয়ে থাকে। টুরিস্ট যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু চেকপোস্টে সকলকে চেক করে তারপরে সোনপ্রয়াগে এন্ট্রি করতে দেওয়া হয়। সোনপ্রয়াগে হোটেল নিয়ে থাকলে পরে অনেক টাকা খরচা, কম খরচায় যদি থাকা যেত তাহলে ভালো হতো। চিন্তা করো না বন্ধুরা, সোনপ্রয়াগেও তোমরা কম টাকা খরচা করে কোথায় থাকতে পারবে সেটাও আমি জানিয়ে দেব। সোনপ্রয়াগে বন্ধুরা তোমরা কিন্তু পেয়ে যাবে লকার রুমের ব্যবস্থা। তোমরা যদি সাথে অনেকগুলো লাগেজ নিয়ে আসো
শুধুমাত্র দরকারি জিনিসগুলোই তোমরা কেদারনাথের জার্নিতে নিয়ে যাবে, আর যেগুলো তোমাদের দরকার পড়বে না সেইগুলো লকার রুমে রেখে দিতে পারো। আমার সাথে 3খানা ব্যাগ ছিল, আমি একটি ব্যাগ নিয়েছি যার মধ্যে আমার দরকারি জিনিসপত্র নিয়েছি, আর 2খানা ব্যাগ আমি লকার রুমে রাখলাম। 2 দিনের জন্য আমার কিন্তু পড়লো 200 টাকা। আর এই লকার রুমের কাছে কিন্তু রয়েছে বন্ধুরা ডরমেটারি রুমের ব্যবস্থা, তোমরা কিন্তু থাকতে পারো যারা থাকতে চাইছো। আর যারা থাকতে চাইছো না তারা কিন্তু সোজা গৌরীকুণ্ডের দিকে রওনা দেবে। আমি যেরকম থাকবো না। আর যারা ভাবছো ডরমেটারি রুম নিয়ে থাকবে তাদের মাথা পিছু লাগবে কিন্তু 250 টাকা করে। সোনপ্রয়াগেও রয়েছে কিন্তু প্রচুর হোটেল, তোমরা চাইলে এখানে স্টে করতে পারো। আর যারা স্টে করবে না তারা আমার মতো কিন্তু সোজা রওনা দিতে পারো গৌরীকুণ্ডের দিকে। আর এখানে সময় নষ্ট করবো না, সোজা আমি সামনের দিকে এগিয়ে যাবো। বন্ধুরা আমার ঠিক ব্যাক সাইডে দেখো একটা কিন্তু ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার করে আমি রোডের এই পাশে চলে এসেছি। এইখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য কিন্তু এই গাড়িগুলো ছাড়ছে, আর এই গাড়িতে মাথা পিছু ভাড়া নেওয়া হচ্ছে 50 টাকা করে। এখন আমি এই গাড়ি ধরে সোজা রওনা দেবো গৌরীকুণ্ডের দিকে। সোনপ্রয়াগের ব্রিজটা পার করার পরে যেখানে বুলেরো গাড়ির স্ট্যান্ডটা রয়েছে, এই গাড়ি স্ট্যান্ড থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটারের মতো। প্রথমে গাড়ি বেশ ভালোই চলছিল, হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়লো। সৌরভ যখন গাড়ি থেকে নেমেছে দেখে বিশাল বড় জ্যামের মধ্যে আমরা আটকে গেছি। আসলে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার যে রাস্তাটা সেটা ভীষণ পরিমাণে সরু, দুটো গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারবে না বলে গৌরীকুণ্ডে যাওয়ার যে গাড়িগুলো রয়েছে সেইগুলোকে দাঁড় করিয়ে রেখেছিল, আর গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগে যাওয়ার গাড়িগুলোকে প্রথমে ছাড়া হচ্ছিল। প্রত্যেকটা ড্রাইভার দাদা সৌরভকে ভিডিও শুট করতে দেখে হাত নাড়িয়ে একগাল হাসি দিয়েছিল। তাদের এই মুখের হাসি দেখে বাকি জার্নিতে এগিয়ে যাওয়ার সাহসটাও কিন্তু আমরা পেয়েছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত ঠিক 9টা, আমি পৌঁছালাম গৌরীকুণ্ডে। বন্ধুরা ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ পরপর গাড়িগুলো কিন্তু একটি নিচে নেমে যাচ্ছে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে পার্কিং জোনের কাছে। আর কেদারনাথ বাবার দর্শন করে যারা ফিরছে তারা কিন্তু লাইন ধরে দেখো এখানে কিন্তু ব্যারিকেড রয়েছে, যাচ্ছে পার্কিং জোনের দিকে, আবার যাবে এরা গাড়ি ধরে কিন্তু সোনপ্রয়াগের দিকে। তবে বন্ধুরা 5 কিলোমিটার রাস্তা, জ্যামের জন্য সময় লাগলো গৌরীকুণ্ডে আসতে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো। আর এখন আমি সোজা চলে যাব গৌরীকুণ্ডের যে মেন জায়গাটা সেইখানে। তবে বেশ কিন্তু এখানে ঠান্ডা রয়েছে, আমি যেহেতু রানিং কাজ করছি তাই ব্যাগ থেকে বের করে যে সোয়েটারটা পরবো সেটারও সময় পাচ্ছি না, একবারে গৌরীকুণ্ডে গিয়ে রেডি হব। গৌরীকুণ্ডে বন্ধুরা রোডের পাশেই কিন্তু এরকম লাঠি বিক্রি হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু লাঠিগুলোর সাথে নিয়ে নেবে, কারণ আগের জার্নিতে কিন্তু এই লাঠিটা তোমাদের ভীষণ কাজে লাগবে। প্রপার গৌরীকুণ্ডের যে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু আমি চলে এসেছি। ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তার সাথে এখানে কিন্তু তোমরা হোটেলেরও ব্যবস্থা পেয়ে যাবে। বন্ধুরা অনেকেই কিন্তু রুম না নিয়ে গৌরীকুণ্ডে এখানে কিন্তু খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, সেখানে বসে এবং শুয়ে রেস্ট নিচ্ছে। সাথে যদি তোমরা প্লাস্টিক বা বসার কিছু নিয়ে আসো তোমরা এখানেও কিন্তু বসে রেস্ট নিতে পারবে। আর তাছাড়াও বন্ধুরা যারা ভাবছো পায়ে হেঁটে যাবে না, পিট্টু করে যাবে, তারা কিন্তু এখান থেকে পিট্টুও পেয়ে যাবে। আর যারা পালকি করে যেতে চাইছো দেখো এখানে একটা সাদা রঙের ঘর রয়েছে, যেখানে কিন্তু একদম দেওয়ালের মধ্যে খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে গৌরীকুণ্ড, আর লেখা রয়েছে কিন্তু খোয়া পায়া কেন্দ্রে। এইখান থেকে কিন্তু তোমরা পালকি বুকিং করে যেতে পারো কেদারনাথ বাবার দর্শনে। আমি এখনো চিন্তা ভাবনা কিছু করিনি কোথায় স্টে করব, তবে এখন আপাতত আমি যাব গরম জলের যে কুণ্ডটা রয়েছে সেই কুণ্ডর কাছে। গৌরীকুণ্ডের মেন এরিয়া থেকে পায়ে হেঁটে আমি চলে এলাম কিন্তু শ্রী গৌরী মাই মন্দির প্রাঙ্গণের সামনে। ব্যাক সাইডে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, তো দেখতে দারুণ লাগছে। আচ্ছা, গৌরীকুণ্ডের মেন এরিয়া থেকে তোমরা যেই মন্দির প্রাঙ্গণে আসবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না রাস্তা চিনতে, কারণ রোডের ওপরেই কিন্তু বড় বড় সাইনবোর্ডের মধ্যে অ্যারো সাইন দিয়ে মন্দিরের নামটা লেখা রয়েছে। মন্দির প্রাঙ্গণের সামনেই দেখো এদিকে কিন্তু অনেকটা খোলা স্পেস রয়েছে, যারা সাথে করে টেন্ট ক্যারি করছে তারা কিন্তু টেন্ট গুলো লাগিয়ে এখানে রেস্ট নিচ্ছে। তোমরা যদি সাথে টেন্ট নিয়ে আসো তোমরা এখানে কিন্তু বিশ্রাম নিতে পারো, কোনো রকম চার্জ দিতে হবে না কাউকেই। আচ্ছা, এই মন্দির প্রাঙ্গণের ঠিক সামনেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ির ঠিক পাশ দিয়ে কিন্তু নিচে নেমে যাওয়ার একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে পরেই তোমরা কিন্তু গরম জলের কুণ্ডটা দেখতে পারবে।
গৌরীকুণ্ডের গৌরীমাই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। মন্দাকিনী নদীর জলের স্রোত এবং গর্জন শুনে আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছিল। তবে সৌরভের মুখে শুনলাম 2024 সালের ধ্বংসের পরে জলের স্রোতটা অনেকটাই কমে এসেছে। আগে জলের স্রোত এবং গর্জন শুনলে প্রত্যেকের ভয় লেগে যেত। চলে এসেছি আমি গরম জলের কুণ্ডটা ঠিক যেখানে রয়েছে তার ঠিক সামনে। এখন কিন্তু অনেকেই গরম জলের কুণ্ডতে নেমে স্নান করছে। যারা কেদারনাথ বাবার দর্শন করবে তারা কিন্তু সকলেই জলে নেমে পড়েছে। আমিও জলে নেমে স্নান করব। এই পবিত্র জলে আমিও কিন্তু গা ভেজাবো। বন্ধুরা, মহিলারা তোমরা কিন্তু কেউ কোনো রকম চিন্তা করবে না, কারণ মহিলাদের জন্য কিন্তু জামা কাপড় চেঞ্জের জন্য ব্যবস্থা রয়েছে। এই যে ইয়েলো রঙের তোমরা রুমটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা জামা কাপড় চেঞ্জ করতে পারবে। তবে এখন আমি এই পবিত্র জলে অল্প গা ভিজিয়ে নেব। প্রথমের দিকে যারা কেদারনাথ ভ্রমণ করেছো তাদের কাছে এখনকার কেদারনাথ ভ্রমণটা কিন্তু একটু অন্যরকম লাগবে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে কুণ্ড ছিল দুটো, যেখানে মহিলা এবং পুরুষরা আলাদা আলাদা ভাবে কুণ্ডে স্নান করত। তবে ধ্বংসের পরে কিন্তু কুণ্ডও এখন একটিই রয়েছে। একটি মাত্র গোমুখ থেকে গরম জল বেরোচ্ছে, যেখানে মহিলা এবং পুরুষ উভয়ে কিন্তু স্নান করছে। জলটা এতটা পরিমাণেই গরম যে তোমরা প্রথমে নেমেই কিন্তু ডুব দিয়ে স্নান করতে পারবে না। প্রথমে গা হাত পা ভালো করে ধুয়ে নিজেকে রিল্যাক্স করে তারপরেই কিন্তু ডুব দেবে। আসলে কেদারনাথ যাত্রা আমার প্রথমবার, একটা স্বপ্ন, তাই প্রত্যেকটা পূর্ণ কাজ আমি করতে চেয়েছিলাম আমার মতো করে। তোমাদেরও বলবো, হাতে সময় থাকলে গরম জলের কুণ্ডে একবার গা ভিজিয়ে তারপরে বাবার দর্শনে বেরিও। ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত্রি 11:30, আর আমার কিন্তু গৌরীকুণ্ডের গরম জল যে রয়েছে সেখানে স্নান করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তাই রেডি হয়ে চলে এসেছি রাতের খাবার কমপ্লিট করার জন্য। গৌরীকুণ্ডে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট খাবারের হোটেল রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটি হোটেল বেছে নিয়ে রাতের খাবার কমপ্লিট করতে পারো। আমিও চলে এসেছি একটা ছোট্ট হোটেলে, যেখানে আমি অর্ডার করেছি চাউমিন আর আলুর পরোটা। এক প্লেট চাউমিনের দাম পড়েছিল 100 টাকা, আর এক পিস আলুর পরোটার দাম পড়েছিল 80 টাকা। দুটো খাবারই মোটামুটি ভালো ছিল। আমার থেকে বেশি খিদে পেয়ে গিয়েছিল আমার ছেলের। বন্ধুরা, ও যেহেতু প্রত্যেকটা জার্নিতে আমার সাথে থাকে, টাচউড বলতে নেই, ও সব রকমের খাবারই কিন্তু খেতে শিখে গিয়েছে। শুধুমাত্র লিকুইড দুধ খেতে ও একদম পছন্দ করে না, তাই চাউমিনটাও ওর মুখে কিন্তু বেশ ভালোই লেগেছিল। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে ভোর 4:30। রাতের বেলা খাওয়া দাওয়ার কমপ্লিট করে গৌরীকুণ্ডের মন্দির প্রাঙ্গণের সামনে আসতে সময় হয়ে গিয়েছিল প্রায় রাত্রি 12টার মতো। আমি কিন্তু এক্সট্রা টাকা খরচা করে কোনো রকম হোটেলে স্টে করিনি। গৌরীকুণ্ডের মন্দির প্রাঙ্গণের আশেপাশে এখানে অনেকে স্টে করেছে, এখানে বিশ্রাম নিয়েছে, তাদের সকলের সাথে আমিও কিন্তু এখানে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। এখন পুরো রেডি, ছেলেকেও পুরো রেডি করিয়ে দিয়েছি। এখন সোজা কিন্তু আমরা মা গৌরী মাতার নাম নিয়ে আর বাবা কেদারনাথের নাম নিয়ে সোজা রওনা দেবো কেদারনাথ দর্শনের জন্য। কেদারনাথ বাবাকে দর্শন করার কিন্তু ভীষণ ইচ্ছে, প্রচুর এক্সাইটেড রয়েছি। তবে আমি ঘুম থেকে ওঠার আগে, আমি যখন রেডি হচ্ছিলাম তার আগে কিন্তু অনেকেই মাঝ রাত থেকে শুরু করে দিয়েছে এই কেদারনাথ বাবার দর্শন করতে যাওয়ার জন্য পাহাড়ে হাঁটা। তো আমিও এবারে কিন্তু সোজা হাঁটা দেবো ছেলেকে নিয়ে। মাঝরাতে উঠেই যেহেতু আমাদের রেডি হতে হয়েছিল, তাই ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর দেখো, ও ভীষণ পরিমাণে কিন্তু টায়ার্ড হয়ে বসেছিল, এখানে বসে বসে ঘুমিয়েই পড়ছিল। ঘুম থেকে উঠে যখন সোয়েটার পরালাম, ও বলছে আরো ঠান্ডা লাগছে, তাই আমার স্কার্ফটা দিয়ে ওকে ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম। আসলে অনেক কিছু বলতে শিখেছে, তাই একটু হলেও কষ্টটা আমার কমেছে। দলে দলে ভক্তরা বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছে বাবার দর্শনে। তবে বন্ধুরা, এখানে রোডের ওপরে কিন্তু অনেক পিট্টুওয়ালারা দাঁড়িয়ে রয়েছে। রিশুকে কোলে নিয়ে যেতে দেখে আমাকে জিজ্ঞেস করছে 3,500 টাকায় নাকি পৌঁছে দেবে মন্দির প্রাঙ্গণের সামনে, মানে একদম কেদারনাথ পাহাড়ে। তো আমার কিন্তু মেন উদ্দেশ্য যেইভাবেই হোক ছেলেকে কোলে নিয়ে আমি নিজে পায়ে হেঁটে পৌঁছাবো বাবার দর্শন করতে কেদারনাথ পাহাড় ট্রেক করে। আস্তে আস্তে সূর্যের আলো উকি দিয়েছে, চারিদিকে আলো হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি চাইলে কোনো রকম রেস্ট না নিয়ে রাতের বেলা থেকে কিন্তু হাঁটা শুরু করতে পারতাম। তবে বন্ধুরা, রাতের বেলা যদি হাঁটা শুরু করতাম, আমি নিজে না কোনো ভিউ দেখতে পারতাম, আর না ভিডিওর মাধ্যমে কোনো কিছু তুলে ধরতে পারতাম, কারণ পুরোটাই অন্ধকার দেখাতো। আচ্ছা, এই যে ব্যারিকেডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু
ওইখান থেকে ওই ব্যাক সাইডে যে এরিয়াটা দেখা যাচ্ছে সেটা কিন্তু গৌরীকুণ্ডর মন্দির প্রাঙ্গণটা, সেইখান থেকে হাঁটা পথে আমি চলে এসেছি এইখানে। আচ্ছা, তোমরা পিট্টু আর পালকি গৌরীকুণ্ডের যে মন্দির প্রাঙ্গণটা রয়েছে সেইখান থেকেই পেয়ে যাবে। আর যারা ঘোড়া করে যেতে চাইছো তাদের কিন্তু এই যে ব্যারিকেডটা রয়েছে এই এরিয়াতে এসে ঘোড়াটা রানিং এ তোমাদের ঠিক করতে হবে। তবে কোনো কারণবশত আজকে কিন্তু একটাও ঘোড়া দেখতে পাইনি, যদিও চোখে পড়ে আমি তোমাদের জানিয়ে দেবো। যদি তোমরা ঘোড়া করে যেতে চাও তাহলে তোমাদের কিন্তু এখান থেকে এসেই বুক করতে হবে। পিট্টুওয়ালা দাদা এবং পালকিওয়ালা দাদাদের দেখলে একটা কথা সবার প্রথমে মাথায় আসে, যেখানে কোনো রকম ভারী লাগেজ ক্যারি না করে নিজেদের খালি হাত পায়ে পাহাড়ে হেঁটে যেতে আমরা এতটা কষ্ট বোধ করি, সেখানে তারা তাদের পিঠে একজনকে বহন করে কেদারনাথ বাবার দর্শনে নিয়ে যায়। সত্যি কথা বলতে বুকে জোর আর ভগবানের আশীর্বাদ না থাকলে পরে এটা কোনোদিনই সম্ভব হবে না। কেদারনাথ মন্দির প্রাঙ্গণে যাওয়ার প্রথম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে বিশাল বড় প্রবেশদ্বার। বন্ধুরা, এই প্রবেশদ্বারের সামনে কিন্তু রেজিস্ট্রেশন চেক হয়। তবে এখন আমাদের রেজিস্ট্রেশন চেক হবে কি হবে না জানি না, যদি চেক হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেব। অনেকে কিন্তু এখানে ছবি ক্লিক করছে আর কন্টিনিউ কিন্তু আকাশপথে যাচ্ছে প্রচুর হেলিকপ্টার। বেবিকে ক্যারি করার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে, তবে সেই সব পদ্ধতি অ্যাপ্লাই না করে কেন পিঠে বেঁধে ছেলেকে নিয়ে হাঁটা শুরু করেছি কেদারনাথ পাহাড়ে। ছোটবেলাতেও ওকে ঠিক এইভাবেই আমি নিয়ে দু একটা ছোট বড় ট্রেক করেছি। এইভাবে ও আমার সাথে থাকতে ভীষণ কমফোর্টেবল ফিল করে, তাই ওকে কোনো রকম কষ্ট না দিয়ে ওর ভালোটা বুঝেই আমি কিন্তু পিঠে বেঁধে নিয়ে হাঁটা শুরু করেছিলাম। ছোট্ট একটা দোকানে বসেছি, ছেলে বায়না করছে যে ওর খিদে পেয়েছে, তাই ওকে চার বিস্কুটটা খাওয়াচ্ছি। বিস্কুটটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম। 1 কাপ চা দাম নিল কিন্তু 20 টাকা। বন্ধুরা, জলের বোতল তোমরা চাইলে কিনতে পারো, দাম নেবে একটা বোতলের কিন্তু 40 টাকা। যদি তোমাদের সাথে খালি বোতল থাকে, রাস্তার উপরে অনেক জলের ব্যবস্থা রয়েছে, সেইখান থেকে জল ভরে নেবে। আমার মনে হয় ওটাই বেটার হবে, কারণ পাহাড়ি জল খেলে কোনো রকম প্রবলেম হবে না। কারণ বারবার করে 40 টাকা দিয়ে জল কিনলে পরে আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু অনেক টাকা খরচা বেড়ে যাবে। আচ্ছা, তোমাদের যে বলেছিলাম যে ঘোড়া এখানে থাকে, কিন্তু এখন এই মুহূর্তে ঘোড়া দেখা যাচ্ছে না। ঘোড়ার কিছু একটা রোগ এসছে, কিছু একটা ভাইরাস এসছে, তো ঘোড়াগুলোকে কিন্তু সমস্ত ঘোড়াগুলোকে উত্তরাখণ্ড সরকার থেকে বলা হয়েছে নিচে নিয়ে যাওয়ার জন্য। সব ঘোড়া নিচে চলে গেছে, ক্যাম্পিং হবে, সেখানে ডক্টর আসবে, ঘোড়া চেক আপ হবে। যদি ঘোড়া সুস্থ থাকে তাহলে আবার কিন্তু ঘোড়া চলবে, নয়তো এখন আপাতত কিন্তু ঘোড়া বন্ধ রয়েছে। আর এই যে দেখো, সাথে কিন্তু এই লাগেজটা আমাদের রয়েছে। আমি যেহেতু রিশুকে ক্যারি করছি আর সৌরভ কিন্তু এই ব্যাগটা ক্যারি করছে। ব্যাগের মধ্যে দরকারি জিনিস বলতে রেনকোট, ছাতা, শুকনো খাওয়ার জলের বোতল আর 2-4টে সোয়েটার রয়েছে। কেদারনাথ পাহাড়ের চারিদিকের ভিউ নিয়ে যত বলবো ততটাই কম পড়বে। বড় বড় সবুজে ঘেরা পাহাড়, তার সাথে মন্দাকিনী নদীর জলের স্রোত, দুটো মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর বাচ্চাদের নিয়ে যেতে চাইছো কেদারনাথ পাহাড়ে, তবে মনে একটু ভয় রয়েছে, আমি তোমাদের বলছি ভয় একদম পাবে না। ডক্টরের পরামর্শ নিয়ে আমি যতদূর জানি আমি বলছি, আমাদের বড়দের থেকে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেশি হয়, তাই আমাদের কষ্ট হলেও বাচ্চাদের কোনো রকম কষ্ট হবে না। তবে সাথে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার, বাচ্চার মেডিসিন অবশ্যই সাথে রাখবে। নিজেদের কিছু প্রয়োজনীয় মেডিসিন, তার সাথে ছেলের কিন্তু জ্বর, সর্দি, কাশি, ন্যাজোক্লিয়ার, কর্পূর সমস্ত রকমের মেডিসিন আমার সাথে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ হাঁটার পরে সবার প্রথমে চোখে পড়বে রোডের পাশে থাকা ছোট্ট একটা মন্দির প্রাঙ্গণ। যে মন্দির প্রাঙ্গণটা ছোট হলেও ভীষণ সুন্দর দেখতে। এই মন্দির প্রাঙ্গণে রোজ পূজিত হয় চিরবাসা ভৈরবনাথ। আবারও দাঁড়িয়ে পড়লাম। রোডের ওপরে প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেইখান থেকে আমি কিন্তু 1 প্লেট মিক্সড ফ্রুট নিয়েছি, যেখানে কলা, শসা, তরমুজ এইসব রয়েছে। দেখো, এই প্লেটটার দাম নিল কিন্তু 50 টাকা। তবে বন্ধুরা, হাঁটা পথে গেলে পরে কিন্তু কিছুক্ষণ পরপরই খিদে পাবে, তাই আমি তোমাদের বলেছিলাম আগেই শুকনো কিছু খাওয়ার সাথে রাখবে। আমার কাছে শুকনো খাওয়ারও রয়েছে, তবে রিশুকে খাওয়ানোর জন্য আমি এই ফ্রুটগুলো নিলাম।
আসলে রিশু তরমুজ খেতে খুব ভালোবাসে, তাই যেখানেই ফলের দোকান দেখতে পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে আর বায়না শুরু করে দিচ্ছে তরমুজ খাবে বলে। যাই হোক, খাবার দাবার খেয়ে ও কিন্তু আমার পায়ের সাথে পা মিলিয়ে হাত ধরে হাতে একটা লাঠি নিয়ে রওনা দিয়েছে কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য। রিশুকে নিয়ে যেতে দেখে অনেকে আমাকে এটাও বলেছে, তোমার বড্ড সাহস, এত ছোট বাচ্চা নিয়ে কেউ কেদারনাথ পাহাড়ে হেঁটে যায়। তবে সত্যি কথা বলতে, মা হিসেবে আমার মনে হয়েছে একটি ছোট বাচ্চাকে ছোটবেলা থেকেই ঠিক এইভাবেই শিক্ষা দেওয়া উচিত, যাতে প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সময় কিভাবে খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতিকে ট্যাকেল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটা ছোটবেলায় শিখিয়ে দিলে পরে পরবর্তী জীবনটা ওর চলতে অনেক সহজ হয়ে যাবে। ভীষণ কষ্ট হচ্ছে পায়ে হেঁটে যেতে, তবুও মনে একটা শক্তি রয়েছে যে না, পৌঁছাবো ছেলেকে নিয়ে কেদারনাথ বাবার দর্শনে। তবে বন্ধুরা, কিছু কিছু সময় শক্তি থাকলে পরেও নিজের শরীরটা সাথ দিতে চায় না, তাই একটু বসে পড়লাম। তবে বৃষ্টি পড়ছে তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, আর রেনকোটটাও এমনই হয়ে গেছে যে ছেলেকে পিঠে নিয়ে রেনকোটটাও পরতে পারছি না। যাই হোক, বৃষ্টিতে ভিজেই রওনা দিচ্ছি বাবার দর্শনে। কেদারনাথ পাহাড়ে ট্রেক করে বাবার দর্শন করতে যাওয়া মুখের কথা নয়, তবে হেঁটে যাওয়ার ডিসিশনটা পুরোটাই আমার ছিল। আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, যদি আমি বাবার দর্শন করি কারো ওপর নির্ভর না করে নিজের পায়ে যেইভাবেই হোক বাবার দর্শন করতে পৌঁছাবো। তবে কিছু কিছু সময় বন্ধুরা শরীর সাথ দেবে না, শরীর সাথ না দিক, মনের জোরটা অটুট রাখবে। মনের জোর হারিয়ে গেলে মাঝ রাস্তায় বিপদে পড়বে। কেদারনাথ পাহাড়ে ট্রেক করে যারা বাবার দর্শন করতে যেতে চাইছো প্রথমবার, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কোনো রকম ভয় পাওয়াবো না, সঠিক কথাটাই বলবো। আগে যে কেদারনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল সেটা অনেকটা শর্ট রাস্তা ছিল, যার কারণে মন্দির প্রাঙ্গণে খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত। ধ্বংসের পরে যে পাহাড় কেটে নতুন রাস্তা বানানো হয়েছে, এই রাস্তাটা অনেকটা লং রাস্তা, তাই যেতে কিন্তু অনেক সময় লাগছে এবং কষ্টও হচ্ছে, যেহেতু প্রচুর খাড়াই রাস্তা। তাই আগে থেকেই কিন্তু মাইন্ড সেট করে বাড়ি থেকে বেরোবে। এখন আমি রয়েছি ভীমবালিতে। প্রচুর পরিমাণে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে হেলিকপ্টার গুলো যাচ্ছে, তাই প্রচুর পরিমাণে আওয়াজও হচ্ছে। আশা করছি তোমরা ভিডিওতেও শুনতে পারবে। তবে বন্ধুরা, ভীমবালিতে কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা নিচের দিকে নেমে যাচ্ছে, একটা ওপরের দিকে যাচ্ছে। ওপরের দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু শর্টকাট রাস্তা, আর নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে দেখো সকলেই যাচ্ছে, ব্রিজ ক্রস করে যেতে হবে, ওই দিক দিয়ে একদম ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, এটা কিন্তু লং রাস্তা। তো এইখানেই সামনে কিন্তু রাস্তাটা ঠিক যেখান থেকে বিভক্ত হচ্ছে সেখানে দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকেই পুলিশ বলছে নিচে নেমে যাওয়ার রাস্তাটা ধরতে, যারা ফিরে আসবে তাদেরকে এই মানে শর্ট রাস্তাটা ধরতে হবে। তবে আমি কিন্তু পুলিশকে বললাম, আমি বলিনি অবশ্য, সৌরভ বলেছে, রিকোয়েস্ট করেছে যে আমাদের একটু ছেড়ে দিন, সাথে বাচ্চা রয়েছে, হেঁটে যাচ্ছি। তো বললো ঠিক আছে, তোমরা এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে পারো। তবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কিন্তু অনেকে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2013 সালের 16 এবং 17 জুন ভারী বৃষ্টিপাতের ফলে গান্ধী সরোবর প্লাবিত হয় এবং ভূমিধসের ফলে কেদারনাথ এলাকায় মন্দাকিনী নদীর ব্যবস্থা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। সেই সময় কিন্তু কেদারনাথ এবং কেদারনাথের আশেপাশের এরিয়াগুলো ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়, আর সেই ক্ষয়ক্ষতিগুলো এখনো তোমাদের চোখে পড়বে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 2টো, আর আমি এই মাত্র পৌঁছালাম রামবাড়াতে। কোন ভোরবেলা থেকে বন্ধুরা জার্নি শুরু করেছিলাম, এখন এসে রামবাড়াতে পৌঁছালাম, মানে বুঝতে পেরেছো? আসলে রিশু রয়েছে, ওর জন্য জার্নিটা একটু কষ্টকর অবশ্যই হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের আরো একটি কথা বলি, এখানে দেখো ব্রিজ রয়েছে, ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, আর সাদা দুধের মতো একদম ঝর্ণার জলগুলো বয়ে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। আর চোখে পড়লো রামবাড়াতে এসে কিন্তু পাহাড়ের গায়ে রয়েছে বরফের চাই, যেটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে অনেকে কিন্তু নেমে ফটোশুট করতে যাচ্ছে, তবে এই রিস্কটা আমি আর নেব না। রামবাড়ার পর থেকে কিন্তু আসল জার্নি শুরু হবে। এই দেখো রামবাড়া, আমি যে এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি, আর একটি রোড কিন্তু এইভাবে চলে যাচ্ছে, একদম জিগজ্যাগ কিন্তু রোড, যেই রোডটা দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলোর থেকে তুলনামূলক উত্তরাখণ্ডের পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে সামান্য বৃষ্টি পড়লে পরেই ধস নামতে শুরু হয়ে যায়।
তবে কেদারনাথ পাহাড়ে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তার নমুনা তোমরা পুরো হাঁটা পথেই দেখতে পারবে অল্প অল্প করে। এখানে ছিল বড় একখানা ব্রিজ, যে ব্রিজটাও কিন্তু ভেঙে গিয়েছে, তবে নতুন ভাবে আবার ব্রিজ তৈরি করা হচ্ছে। আর এখন আপাতত যাত্রীদের যাওয়া আসার জন্য আর্টিফিশিয়াল ছোট একটা ব্রিজ তৈরি করা হয়েছে। অনেকেই দেখো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গিয়েছে বলে চুপচাপ এক জায়গায় বসে পড়েছে। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের একটি কথা বলি, যারা হেঁটে যেতে চাইছো, বিশ্রাম নেওয়ার থাকলে চুপচাপ একটি জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নেবে, বসে পড়বে না। কারণ বসে পড়লে পরে সেই শরীর তুলে আবার হাঁটা পথে সামনের দিকে এগিয়ে যেতে ভীষণ কষ্ট হবে। এখনো বন্ধুরা 6.5 কিলোমিটার রাস্তা আমার কিন্তু অতিক্রম করতে বাকি রয়েছে। তবে আমি যে শুধু রিশুকে নিয়ে এসেছি এমন কিন্তু না, এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু তাদের বাবা মারা নিয়ে এসছে, তাও পায়ে হেঁটে যাচ্ছে। এখানে দেখো আমার পাশেই বসে রয়েছে পুচকুটার বাবা, কিন্তু এতক্ষণ কোলে নিয়ে এলো আর ভীষণ ভাবে কান্নাকাটি করছিল বলে মা এখন কোলে নিয়ে বসে রয়েছে। আমিও একটু রেস্ট করার জন্যই দাঁড়ালাম। তবে এই 6.5 কিলোমিটার রাস্তা আমার কাছে একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 5:30। আমি এসে পৌঁছালাম থারু ক্যাম্পে। এখানে কিন্তু প্রচুর বরফ রয়েছে, রাস্তার উপরেও যেরকম বরফ দেখতে পারবে তেমনি দেখো পাহাড়ের গায়ে কিন্তু প্রচুর বরফ রয়েছে। তবে থারু ক্যাম্প থেকে এখনো কিন্তু আমাদের রাস্তা বাকি রয়েছে 6 কিলোমিটারের মতো। চেষ্টা করবো এই 6 কিলোমিটার রাস্তা আজকে যাতে আমি কমপ্লিট করে দিতে পারি। আর এই আশেপাশে দেখেছো বরফগুলো কি দারুণ লাগছে দেখতে। গৌরীকুণ্ড থেকে রামবাড়া আসতে আমার ঠিক যতটা কষ্ট হয়নি, রামবাড়া থেকে সামনের দিকের রাস্তার ভিউ দেখলে ততটা কষ্ট হচ্ছে। আসলে এখান থেকেই আসল রাস্তা শুরু হচ্ছে, মানে এতটাই খাড়াই যে একটা একটা করে পায়ে স্টেপ ফেলবে আর ততটা পরিমাণে কষ্টও হবে। তবে রামবাড়ার পর থেকে প্রচুর রয়েছে শর্টকাট রাস্তা। যদি তোমরা শর্টকাট রাস্তা ধরতে পারো তাহলে অনেক তাড়াতাড়ি তোমরা মন্দির প্রাঙ্গণের কাছে পৌঁছে যেতে পারবে। আমিও কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ধরেছিলাম শর্টকাট রাস্তা। দু একটা ছোট বড় ট্রেক করার পরে পাহাড়ের কোন খাজে পা ফেলতে হবে এবং শর্টকাট রাস্তা দিয়ে সামনের দিকে কিভাবে এগোতে হবে সেই জিনিসটা মোটামুটি আমি শিখে গিয়েছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সন্ধ্যে 6:40 আর এখনো চারিদিকে কিন্তু বেশ আলো রয়েছে। তবে আমারও এখনো অনেকটা পথ বাকি রয়েছে। আর খিদে পেয়েছে বলে এখানে ছোলা সেদ্ধ বিক্রি হচ্ছে, তাই বসে পড়লাম ছোলা সেদ্ধ খেতে। 1 প্লেট ছোলা সেদ্ধ নিল 50 টাকা। বেশ সুন্দর করে কাঁচা লঙ্কা, টমেটো এবং লেবু দিয়ে কিন্তু মেখে দিয়েছে। সামান্য 2-4টে ছোলা, কিছু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে। প্লেটটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ছোলা রয়েছে। খিদের পেটে ভালো লাগলে পরেও সত্যি কথা বলতে 50 টাকা দিয়ে এতটা পরিমাণে ছোলা খেয়ে আমার মনে হচ্ছিল যেন টাকাই খাচ্ছি। এখনো 4.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করা বাকি আছে, তারপরেই কেদারনাথ বাবার দর্শন হবে। তবে বন্ধুরা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে রিশুকে হেঁটে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমার খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর যেহেতু রিশু ঘুমিয়েও পড়েছে তাই ও কিন্তু পিঠেও থাকছে না ঠিকভাবে। তো এইবারে সৌরভ আমাকে বললো যে একটা তুমি টেন্ট নাও, টেন্টে স্টে করি, তারপরে সকাল সকাল আমরা রওনা দেবো কেদারনাথ বাবার দর্শনে। তো ওর কথা শুনে একটা ছোট টেন্ট নিলাম, নিল কিন্তু ভাড়া 400 টাকা। তবে বন্ধুরা টেন্টের ভেতরে কিন্তু না লাইট, না কোনো চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে, না আছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমের জন্য তোমাদের প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে সামনের দিকে যেতে হবে। তো আমি যেই দাদার কাছ থেকে টেন্ট নিলাম সে দাদাকে রিকোয়েস্ট করলাম আমার ছেলেকে খাবার দাবার খাওয়াতে হবে, আমাদের ফোনে 1 ফোঁটাও চার্জ নেই, কিছু একটা ব্যবস্থা করে দিন। তো ছোট একটা ব্যাটারি লাইট আর একটা পাওয়ার ব্যাংক দিয়েছে, যেটা আমাদের কাজেই লাগবে। যদি তোমরা মনে করো স্টে করবে আর টেন্টের ভেতরে এরকম কোনো জিনিস নেই, প্রয়োজনীয় জিনিসগুলো, তো তোমরা কিন্তু সেই দাদাদেরকে জানাবে, তারা কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। যাই হোক, ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন আমিও একটু রেস্ট নেব, সকাল সকাল আবারও কিন্তু রওনা দেব বাবার দর্শনে সামনের দিকে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল। এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে সকাল 6টা। ছেলেকে পিঠে বেঁধে সোজা রওনা দিচ্ছি বাবার দর্শনে। আমি এই টেন্টে স্টে করেছিলাম, আশেপাশে দেখো প্রচুর টেন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু স্টে করতে পারো। তবে বন্ধুরা আজকে আর লেট করব না, যত তাড়াতাড়ি সম্ভব পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে যদি নিচের চারিদিকের ভিউটা দেখো একদম মাথা ঘুরে যাবে।
মানে আমি নিচের দিকে তাকাতে পারছি না। তবে যে ট্রেনতে আমি স্টে করেছিলাম তার ঠিক পাশ দিয়ে ওপরে উঠে যাওয়ার রাস্তা রয়েছে, মানে এটা কিন্তু শর্টকাট রাস্তা। তাড়াতাড়ি যাব বলে এই শর্টকাট রাস্তাটাই কিন্তু এখন ধরবো। আমি তো শর্টকাট রাস্তা ধরেই সামনের দিকে এগোতে শুরু করেছি। যদি তোমরা আমার মতো শর্টকাট রাস্তা ধরতে চাও, পায়ের জুতোটা একদম ঠিক চাই। যেসব জুতো স্লিপ হয় সেই সব জুতো কিন্তু পরা যাবে না। তাছাড়াও পাথরের কোন খাজে পা রাখলে পরের স্টেপটা ফেলতে সহজ হবে, সেই জিনিসটাও তোমাদের ঠিক করে নিতে হবে আগে থেকে। তাছাড়াও বৃষ্টি পড়লে শর্টকাট রাস্তা ধরা যাবে না। বৃষ্টির সময় প্রত্যেকটা শর্টকাট রাস্তা ভীষণ পরিমাণে স্লিপ হয়ে থাকে এবং জলা জলা একটা ভাব থাকে। তাই সেখানে যদি পা রেখে সামনের দিকে এগোতে চাও, পা স্লিপ খাবে এবং পড়ে যাওয়ার চান্স থাকে। মেন রাস্তা যতটা পরিমাণে খাড়াই থাকে তার থেকে কিন্তু 1 গুণ বেশি হলেও শর্টকাট রাস্তাগুলো খাড়াই থাকে। তাই এই রাস্তা ধরে গেলে একটু কিন্তু তোমাদেরও কষ্ট হবে। তবে সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। তাই আমার সাথে ছিল কর্পূরের গন্ধটা আমি বেশ খানিকক্ষণ এখানে বসে নিয়েছিলাম। তারপরে শরীরটা একটু ঠিক হওয়ার পরে হাঁটা শুরু করেছিলাম। ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, তবে কষ্ট হলেও মাথায় শুধু কিছু কথাই ঘোরাঘুরি করছিল। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আর কর্মের ফল অবশ্যই তুমি পাবে। তাই আমি কিন্তু আমার কর্মর ফল পাওয়ার জন্য ছেলেকে নিয়ে কষ্ট হলে পরেও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে আমি বেশি কিছু চাই না, বহুদিনের স্বপ্ন যাতে ভালো করে সুস্থভাবে ছেলেকে নিয়ে পৌঁছাতে পারি আর বাবার দর্শনটা করতে পারি। যদি সম্ভব হয়, অনেকে বলে শু কভার, অনেকে বলে শু সক্স বা শু ক্যাপ, সেটা যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আসলে সেই জিনিসটা দিয়ে পায়ের জুতোটা ঢাকা হয়, কারণ বরফ গলা জল এবং বৃষ্টির জল মিশিয়ে রাস্তা প্রচুর পরিমাণে কাদা কাদা হয়ে থাকে। পা এবং জুতো ভিজে গেলে হাঁটতে চলতে ভীষণ পরিমাণে কষ্ট হবে। আর সেই কভার দিয়ে জুতোটা ঢাকা থাকলে তোমাদের জার্নিটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেইগুলো, ছেলেকে নিচের দিকে আমি ম্যাগি খাইয়েছিলাম। 1 প্লেট ম্যাগি দাম নিয়েছিল 50 টাকা। ওপরের দিকে যত উঠতে শুরু করেছিলাম 10 টাকা করে ম্যাগির দাম বাড়তে শুরু করেছিল। শেষে ম্যাগির প্লেটের দাম দাঁড়ালো 1 প্লেট 80 টাকায়। জলের বোতলের দাম বলেছিলাম 40 টাকা। ওপরের দিকে যত উঠে যাচ্ছি জলের বোতলের দাম 10 টাকা করে বাড়তে শুরু করেছে। কেদারনাথ মন্দির প্রাঙ্গণের কাছে যখন আমরা ছিলাম সেই সময় জলের বোতলের দাম ছিল 100 টাকা, তাও 1 লিটার জলের বোতলের দাম। ফাইনালি আমি পৌঁছে গেলাম কিন্তু কেদারনাথ হেলিপ্যাডের সামনে। এখানে হেলিকপ্টারও দাঁড়িয়ে রয়েছে। তবে চারিদিকের ওয়েদার দেখে বুঝতেই পারছো, কিছুক্ষণ আগেই পুরো চকচকে ঝকঝকে ওয়েদার দেখে আসলাম, আর নিমেষের মধ্যে ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, তেমনি ঠান্ডাও বেড়ে গেছে। ঋষু কিন্তু খুব আরামে আমার পিঠে ঘুমিয়ে রয়েছে। তবে বন্ধুরা, আর কিছুক্ষণ পথ বাকি রয়েছে, তারপরে কিন্তু কেদারনাথ বাবা দর্শন করতে পারবো। মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা চেক করাতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন কোথায় চেক করাবে? এই যে সামনের দিকে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যে ব্রিজ ধরে মন্দির প্রাঙ্গণের দিকে সকলে এগিয়ে যাচ্ছে, ব্রিজের ঠিক সামনেই এখানে কিন্তু বড় উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে ক্যাম্প বসেছে। পর লাইনে দাঁড়িয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন চেক করাতে হবে, এবং রেজিস্ট্রেশন চেক হয়ে গেলে পরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এরকম কিন্তু কুপন দেবে। আমি আর সৌরভ যেহেতু দুজনে দর্শন করব, তাই 2টো টোকেন দিয়েছে, এবং টোকেনটা দেওয়ার সময় আমাদের কিন্তু দর্শনের টাইমটাও বলে দিল বিকেল 4টে। তো বিকেল 4টে পর্যন্ত ওয়েট করতে হবে। তার আগে আশেপাশের পুরো এরিয়াটা আমি অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখন ব্রিজ পার করে সোজা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে, যেখানে তোমরা জেসিপি গাড়িটা দেখতে পারছো, তার ওপর প্রাঙ্গণের দিকে দেখো অনেকগুলো টেন্ট দেখা যাচ্ছে। আসলে এই রাস্তাটা কিন্তু ছিল কেদারনাথ মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগের পুরনো রাস্তা। সেটা পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে, আর এখন স্টে করার জন্য ওইখানে কিন্তু ক্যাম্পিং বা টেন্ট বসানো আছে। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 10:30, আর আমি পাক্কা 30 ঘন্টা পাহাড়ে হেঁটে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে পৌঁছালাম কেদারনাথ মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে। বন্ধুরা, ব্যাক সাইডে কিন্তু মন্দির প্রাঙ্গণের চূড়া ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় একটা ওম সাইন রয়েছে, যেখানে সকলেই দাঁড়িয়ে কিন্তু
ছবি টবি ক্লিক করছে। তবে এখনো কিন্তু এই ওম সাইনটা হয়তো আরো সুন্দর করে সাজানো হবে, তাই কিছু কাজও হচ্ছে এখানে। তো বন্ধুরা, আজকে যদি ফিলিংস এর কথাটা বলি, মানে এই ফিলিংসটা হয়তো আমি কোনোদিনও কাউকে বোঝাতে পারবো না, একটা অসাধারণ ফিলিংস। তবে আমার যে শুধু কষ্ট হয়েছে তা না, ছেলেরও কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। একভাবে পিঠে থাকা, ঠিক মতো খাওয়ার না খাওয়া, ঠিক মতো না ঘুমোনো। যাই হোক, ভালো মতো পৌঁছে গিয়েছি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। ফাইনালি পৌঁছে গিয়েছি আমি কেদারনাথ মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে। বন্ধুরা, ব্যাক সাইডে পুরো মন্দির চত্বরটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। তবে বন্ধুরা, এটা কিন্তু আমার মানে বহু দিনের আশা ছিল যে আমি এখানে আসব। আমি আসতে পারবো এটা কোনোদিনও ঠিকই করতে পারিনি, তবে ছেলেকে নিয়েও আসলাম। এবারে শুধু দর্শনটাই বাকি রয়েছে। আশা করছি সকলের আশীর্বাদে এতদূর যখন পৌঁছাতে পেরেছি, দর্শনটাও ছেলেকে নিয়ে যাতে খুব ভালো করে নিতে পারি, তাহলে আমার পুরো স্বপ্নটাই কিন্তু পূরণ হয়ে যাবে। কেদারনাথ নামের অর্থ হলো ক্ষেত্রের প্রভু। এটি একটি সংস্কৃত শব্দ। কেদার শব্দের অর্থ হলো ক্ষেত্র, আর নাথ শব্দের অর্থ হলো প্রভু। পুরোটা মিলিয়ে হয় ক্ষেত্রের প্রভু। বন্ধুরা, কেদারনাথ মন্দির প্রাঙ্গণের সামনে বড় একটা নন্দী মহারাজ রয়েছেন। নন্দী মহারাজ বসে রয়েছেন ভোলেনাথের দিকে তাকিয়ে। 6 মাস ধরে কন্টিনিউ বন্ধ থাকে মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার। ভোলেনাথকেও নিচে নিয়ে গিয়ে রাখা হয়, পূজিত হয় সেইখানেই ভোলেনাথ। 6 মাস যখন মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার বন্ধ থাকে, সেই সময় চারিদিকে শুধু দেখা যায় বরফ আর বরফ। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত ভাবে সাজিয়ে ভোলেনাথকে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে আসা হয়। কেদারনাথ বাবার দর্শন আশা করছি অতটাও কিন্তু সহজ না। আমি যে এই জার্নিটা কমপ্লিট করে আসলাম বন্ধুরা, ভীষণ কষ্ট হাঁটা পথে আসলে পরে। অনেকের হয়তো ধারণা টাকা খরচা করে আসলে পরেই কেদারনাথ বাবার দর্শন করতে পারবো। আমার মনে হয় এটা একদম ভুল ধারণা। বাবার যতক্ষণ না ডাক হবে, তোমরা কেউ বাবার চরণে কিন্তু আসতে পারবে না। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি। আজ 9 বছর ধরে, মানে সৌরভের মুখে যখন কেদারনাথ বাবার মন্দির প্রাঙ্গণের কথা শুনেছিলাম, কারণ ও এর আগে 2 বার এসছে, তখন থেকে ইচ্ছে ছিল। লাস্ট বার আমি কিন্তু 2 বছর আগে ট্রাই করেছিলাম আসবো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ি সমস্ত কিছু। তবে সেই সময় আমি কিন্তু কনসিভ করলাম, আমি আসতে পারিনি। তবে আমার ফ্যামিলির মানে বাবা মা সৌরভ ওম সকলে 4 ধাম দর্শন করে গেছে। তো সেই সময় থেকে আমারও একটা ইচ্ছে ছিল যে আসবো। তো যাই হোক, আমি আসতে পেরেছি, আমার ছেলেকেও নিয়ে আসতে পেরেছি। আমার ভীষণ ভালো লাগছে। আর আমার যে ফিলিংস, সেটা আমি কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবো না। রাস্তায় ভীষণ কষ্ট হয়েছে, রাস্তায় অনেকে আমাকে ভীষণ সাপোর্ট করেছে, মানে তারা যে উৎসাহ দিয়েছে যে তুমি পারবে, তুমি যাও। অনেকে বলেছে যে এত ছোট বাচ্চা নিয়ে কেন এসেছো। তবে বেশিরভাগ মানুষ আমাকে বলেছে কিন্তু তুমি ভালো একজন মা, তুমি ঠিক পারবে, তুমি যাও। অনেকে কিন্তু আমাকে অনেক সাহস দিয়েছে, তাদের সাহস নিয়ে আমি আসতে পেরেছি। তবে বন্ধুরা, এখনো বাবার দর্শন কিন্তু করতে পারিনি, তার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে বাবার দর্শনটা বেশ ভালো করে সেরে নিতে পারলে পরে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রায় 1200 বছরের বেশি পুরনো এই মন্দির প্রাঙ্গণ ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা কেদার। আর এইখানে কিন্তু বাবা ভোলেনাথকে কেদার নামেই এবং কেদার রূপেই পূজিত করা হয়। মন্দির প্রাঙ্গণের ব্যাক সাইডে রয়েছে ওপরের দিকে উঠে আসা সিঁড়ি। সিঁড়ির দুপাশেই রয়েছে কিন্তু প্রচুর সাধুরা। এখানে কিন্তু কলকাতার বেশ অনেকজন কিন্তু সাধুরা রয়েছে, আমার সাথে কথাও হলো। তবে বন্ধুরা, সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পরে বেশ খোলা একটা কিন্তু এরিয়া রয়েছে, যেখানে রয়েছে এই পূর্ণশিলা
যার নাম হলো ভীমশিলা। বন্ধুরা, এই পাথরের জন্যই কিন্তু এখনো পর্যন্ত লাখো লাখো ভক্ত কেদারনাথ বাবার দর্শনে আসতে পারছে। মানে এই পাথরের জন্যই পুরো মন্দির প্রাঙ্গণটা কিন্তু টিকে রয়েছে। আসলে লাস্টবার যখন এখানে ধ্বংস হয়েছিল, চারিদিকটা ধ্বংস হয়ে গেলে পরেও বন্ধুরা এই পাথরের জন্য কিন্তু মন্দির প্রাঙ্গণটা টিকে রয়েছে। তাই এই পাথরকে খুব পূর্ণ একটি পাথর বা শিলা মানা হয়, যার জন্য ভক্তরা যেরকম বাবার দর্শন করে, বাবার দর্শনের পরে এসে কিন্তু এই ভীমশিলাতে এসে পুজো দেয়। অনেকে এসে কিন্তু কয়েন এখানে পাথরের গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে যায় কিছু একটা মানত করে। যদি তোমরা কেউ করতে চাও করতে পারো। আর অবশ্যই বলবো, এত দূর কষ্ট করে আসলে পরে ভীমশিলারও তোমরা দর্শনটা কিন্তু অবশ্যই করো। মন্দির প্রাঙ্গণের ব্যাক সাইডে যে দেখতে পাচ্ছ ভীমশিলা, আর ভীমশিলার আশেপাশে কিন্তু অনেকটা খোলা স্পেস রয়েছে। এখানে আসলে পরে বন্ধুরা পাশে একটি পাহাড় দেখতে পারবে। পাহাড়ের গা বেয়ে দেখো সরু একটি রাস্তা কিন্তু ওপরের দিকে উঠে গেছে, সেখানে রয়েছে ভৈরব বাবার মন্দির। লোকমুখে এটা কিন্তু আমি শুনেছি যে কেদারনাথ বাবার দর্শনের পরে যদি ভৈরব বাবার দর্শন না করা যায় তাহলে নাকি কেদারনাথ যাত্রাটা সফল হয় না। তবে বন্ধুরা, সত্যি কথা বলতে আমি শুধু কেদারনাথ বাবারই দর্শনে এসেছি, ভৈরব বাবার দর্শন এবারে করবো না। এইখান থেকে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে, প্রণামটা এখান থেকেই আমি সেরে নেবো। কারণ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু সেখানেও তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তো এত দূর ঋষুকে নিয়ে কষ্ট করে আসার পরে সত্যি কথা বলতে আমার এই শক্তি নেই যে ঋষুকে নিয়ে আরো কিছুটা পথ আমি সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, তোমরা যদি আসো, তোমাদের যদি শক্তি ক্ষমতা থাকে, তোমাদের যদি মন টানে যে তোমরা যাবে, তোমরা অবশ্যই কিন্তু ভৈরব বাবার দর্শন করতে পারো। আচ্ছা, ভীমশিলা ঠিক যেখানে রয়েছে, ভীমশিলার সামনে দিয়ে দেখো একটি কিন্তু রাস্তা ওপরের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু হলো শ্রী আদি গুরু শঙ্করাচার্য সমাধি মার্গ। এখন আমি এই মার্গের দিকেই এগিয়ে যাব। বন্ধুরা, চারিদিকের একটু ভিউটা দেখো, বরফের পাহাড় তো চারিদিকে। আর এখন কিন্তু এই মুহূর্তে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে রয়েছে। দারুণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে যত সময় বাড়ছে, বেলা বাড়ছে, ঠান্ডাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন আমার মেন উদ্দেশ্য হলো লাইনে দাঁড়িয়ে ভোলেনাথের দর্শনটা কমপ্লিট করা। 2 থেকে 4 মিনিটও যাচ্ছে না, আর কিছুক্ষণ পর পরই কেদারনাথের ওয়েদার চেঞ্জ হচ্ছে। যখন ওয়েদার ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে তখন কিন্তু হেলিকপ্টারও বন্ধ হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, যারা হেলিকপ্টার করে আসতে চাইছো তাদের কিন্তু হরিদ্বার থেকে আসতে হবে সবার প্রথমে গুপ্তকাশী নয়তো ফাটাতে। তবে তোমরা হরিদ্বার থেকে বাসে করেও ফাটা কিংবা গুপ্তকাশীতে আসতে পারো। তোমরা চাইলে পার্সোনাল গাড়ি রিজার্ভ করেও আসতে পারো, কারণ গুপ্তকাশী আর ফাটা থেকে হেলিকপ্টার ছাড়া হয়। হেলিকপ্টারে কেদারনাথে আসলে পরে অনলাইনে আগে থেকেই তোমাদের কিন্তু টিকিট বুক করে রাখতে হবে। তবে হেলিকপ্টার করে যদি তোমরা কেদারনাথে আসতে চাও, একটা কথা অবশ্যই মাথায় সেট করে নেবে, ওয়েদার চেঞ্জ হয়ে গেলে যখন তখন কিন্তু হেলিকপ্টারের উড়ান বন্ধ করে দেওয়া হয়, আর সেই সময় কিন্তু তোমাদের টিকিটটাও ক্যান্সেল হয়ে যাবে। যতক্ষণ না ওয়েদার চেঞ্জ হবে ততক্ষণ নয় তোমাদের বসে থাকতে হবে, আর নয় তোমাদেরকে টিকিটটা ক্যান্সেল করে দিতে হবে। আমার যেরকম স্বপ্ন ছিল পায়ে হেঁটে এসেই বাবার দর্শন করব, তবে অনেকের স্বপ্ন থাকতেই পারে হেলিকপ্টারে করে এসে কেদারনাথ পাহাড়ে কেদারনাথ বাবার দর্শন করবে। তবে তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিটটা কেটে রাখবে। দুপুর 2টোর সময় লাইনে দাঁড়িয়েছিলাম কেদারনাথ বাবার দর্শন করব বলে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 5টা। বন্ধুরা, আমাকে কিন্তু লাইনে প্রায় 3 ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হয়েছিল শুধুমাত্র কেদারনাথ বাবার দর্শন করার জন্য। বেশ সুন্দরভাবে দর্শন করেছি, কারণ আগের থেকেও নাকি এখন এখানকার ব্যবস্থাগুলো ভীষণ সুন্দর হয়েছে। আগে তো আমি কোনোদিনও আসিনি, এইবার এসে যেটা বুঝলাম, সবাইকে কিন্তু লাইন ওয়াইজ ভেতরে ঢোকানো হচ্ছে যাতে দর্শন সকলে বেশ ভালো করে বাবার করতে পারে। যাই হোক, আমার তো দর্শন করা কমপ্লিট। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে সন্ধে আরতি। তবে চারিদিকের ওয়েদারটাও বুঝতে পারছি না, যদি ওয়েদার ভালো থাকে আমি কিন্তু ওয়েট করব সন্ধে আরতি দর্শন করার জন্য। দিনের বেলায় এক অন্যরকম ভিউ দেখতে পেলেও সন্ধেবেলার পর থেকে কিন্তু মন্দির চত্বর ভীষণ সুন্দর লাগে দেখতে, কারণ চারিদিকে আলো দিয়ে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত হয়ে ওঠে। বন্ধুরা,
কেদারনাথ মন্দির প্রাঙ্গণে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর ঠান্ডাটাও কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে আমি মন্দির প্রাঙ্গণে সমস্ত কিছুই তুলে ধরেছি। এখন আমার মেন কাজ হলো এখান থেকে যত তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাওয়া। সবার প্রথমে আমি কিন্তু পায়ে হেঁটে গৌরীকুণ্ডে পৌঁছাবো, তারপরে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু পৌঁছানোর চেষ্টা করব সীতাপুরে, কারণ সেখান থেকে কিন্তু বাস ধরতে হবে হরিদ্বারে যাওয়ার জন্য। চলো তাহলে এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমার ট্রেনের টিকিটটা আগে থেকেই বুক করা ছিল বাড়ি ফেরার জন্য। আর কেদারনাথ মন্দির প্রাঙ্গণেও এখানে ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। এর থেকে বেশি ওয়েদার খারাপ হলে আমার হয়তো নিচে নামতে সময়টাও বেশি লাগবে, তাই কোনো দিকে ভাবনা চিন্তা না করে সোজা কিন্তু আমি গৌরীকুণ্ডের দিকে রওনা দিয়েছিলাম। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা এবারে তোমাদের জানিয়ে দিচ্ছি। কেদারনাথ মন্দির প্রাঙ্গণ থেকে আমি কিন্তু ছেলেকে কোলে তুলে গৌরীকুণ্ডে আসার জন্য রওনা দিয়েছিলাম ঠিক সন্ধেবেলা 7টার সময়। পরের দিন গৌরীকুণ্ডে এসে পৌঁছেছিলাম সকাল 7টায়। যাওয়ার সময় সময়টা বেশি লাগলে পরেও ফেরার সময় কিন্তু আমি 12 ঘন্টাতেই কেদারনাথ থেকে পৌঁছে গিয়েছিলাম হাঁটা পথে গৌরীকুণ্ডে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, গৌরীকুণ্ডে এসে আমি কোথাও রেস্ট নিইনি, সোজা চলে এসেছিলাম সীতাপুর বাস স্ট্যান্ডে। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সকালবেলা 9টায় ছিল হরিদ্বারে আসার বাস, যেই বাস ধরে আমি কিন্তু সোজা চলে এসেছিলাম হরিদ্বার বাস স্ট্যান্ডে। এখন আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার বাস স্ট্যান্ডে, আর হরিদ্বার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু হরিদ্বার রেলওয়ে স্টেশন। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে আজকে রাত্রেবেলা রয়েছে কিন্তু দুন এক্সপ্রেস, আর এই দুন এক্সপ্রেস ট্রেন ধরেই কিন্তু আমি আবার কলকাতায় ফিরবো। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর টায়ার্ড, শরীরে ভীষণ কষ্ট, কোথাও আর কিন্তু আমি রেস্ট নেবো না, সোজা ট্রেন ধরে বাড়িতে ফিরবো। কেদারনাথ মন্দির প্রাঙ্গণ জুড়ে সমস্ত কিছু ডিটেলস এর ওপরে যে এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছালাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।